আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বি রিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। পদ্মা ব্যারেজ প্রকল্প আটকে যাওয়ার ঘটনাটি কেবল একটি উন্নয়ন প্রকল্পের প্রশাসনিক বিলম্ব নয়, এটি বাংলাদেশের রাষ্ট্রীয় সক্ষমতা, ভূরাজনৈতিক অবস্থান, পানি সত্ত্ব, পরিবেশগত নিরাপত্তা এবং ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্বের সঙ্গে গভীরভাবে যুক্ত এক বহুমাত্রিক সংকটের প্রতিফলন। দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২৬ জেলার ১২৩ উপজেলার মানুষ যে প্রকল্পটির দিকে কয়েক দশক ধরে আশা ভরে তাকিয়েছিল, সেটি শেষ মুহূর্তে একনেকের টেবিলে না ওঠা মানে শুধু একটি সভার এজেন্ডা বদলে যাওয়া নয়, বরং রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কার স্বার্থ কতটা প্রভাবশালী সে প্রশ্ন নতুন করে সামনে আসা। পদ্মা ব্যারেজ প্রকল্প থেকে সরকারের পিছু হাঁটার নেপথ্যের কারণ জানাচ্ছেন ওয়াহিদ ফারুকী। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, কিন্তু বাস্তবতায় সে নদীগুলোর বড় অংশের নিয়ন্ত্রণ দেশের হাতে নেই। উজানে ভারতের একতরফা পানি প্রত্যাহার, বিশেষ করে ফারাক্কা ব্যারেজ চালুর পর থেকে পদ্মা নদী আর তার উপর নির্ভরশীল অসংখ্য শাখা প্রশাখা নদী ক্রমাগত প্রাণহীন হয়ে পড়েছে। কৃষি উৎপাদন কমে গেছে, জীববৈচিত্র্য ধ্বংস হয়েছে, সুন্দরবনের মতো বৈশ্বিক ঐতিহ্য ঝুঁকির মুখে পড়েছে। লবণাক্ততা ও জলাবদ্ধতা মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এই বাস্তবতায় পদ্মা ব্যারেজ প্রকল্প কেবল উন্নয়ন প্রকল্প নয়, বরং এক ধরনের প্রতিরক্ষামূলক অবকাঠামো, যার মাধ্যমে বাংলাদেশ নিজের পানি সম্পদের ন্যূনতম নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে পারে। এই প্রকল্পের ইতিহাস দেখলে বোঝা যায় এটি হঠাৎ কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয়। ৬০-এর দশক থেকেই পূর্ব পাকিস্তান পানি উন্নয়ন বোর্ড পদ্মার পানি নিয়ে যথাযথ ব্যবহারের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছিল। স্বাধীনতার পরও বিভিন্ন সরকার বিভিন্ন সময়ে নানা নামে ও আকারে বিষয়টি সামনে এনেছে। ২০০০ সালের পর একাধিক প্রাক সম্ভাব্যতা সমীক্ষা, ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত বিস্তৃত সম্ভাব্যতা সমীক্ষা ও প্রকৌশল নকশা, সব মিলিয়ে এটি বাংলাদেশের পানি সম্পদ ব্যবস্থাপনার সবচেয়ে দীর্ঘদিনের পরিকল্পিত প্রকল্পগুলোর একটি। অর্থাৎ পদ্মা ব্যারেজ কোনো দলীয় সরকারের একক চিন্তা নয়, এটি রাষ্ট্রীয় প্রয়োজনের ধারাবাহিক স্বীকৃতি। তবু বাস্তবতা হলো, যখন প্রকল্পটি চূড়ান্ত অনুমোদনের দ্বারপ্রান্তে, তখনই সেটি আটকে গেল। পরিকল্পনা মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য এখন একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। তাই বড় প্রকল্পের সিদ্ধান্ত নির্বাচিত সরকারের জন্য রেখে দেওয়া হচ্ছে। এই যুক্তি প্রশাসনিকভাবে গ্রহণযোগ্য শোনালেও রাজনৈতিক ও ভূরাজনৈতিক বাস্তবতায় এটি প্রশ্নবিদ্ধ। কারণ একনেক সভায় প্রকল্প উত্থাপন মানেই তার সঙ্গে সঙ্গে বাস্তবায়ন শুরু হবে এমন নয়, বরং এটি একটি নীতিগত অনুমোদন যা ভবিষ্যৎ সরকারও বাস্তবায়ন করতে পারে। তাহলে শেষ মুহূর্তে অনুমোদন না দেওয়ার সিদ্ধান্ত কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে ভারতের ভূমিকা উপেক্ষা করা যায় না। নথিপত্রেই স্পষ্টভাবে উল্লেখ আছে যে ভারত এই প্রকল্পের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আপত্তি জানিয়ে আসছে। ২০১৬ সালে যৌথ পরিদর্শন, তথ্য আদান প্রদান, কারিগরি উপকমিটি গঠন, সবকিছুর পরও ভারতীয় আপত্তি কমেনি, বরং যৌথ নদী কমিশন ও উচ্চ পর্যায়ের বৈঠকগুলোতে ভারত প্রকল্পটির বিরোধিতা করেছে। ২০১৮ সালে নথিগুলো হিমাগারে পাঠানো হয়েছিল, যা কার্যত প্রকল্পটি স্থগিত করারই নামান্তর। এখন আবার একই দৃশ্যপটের পুনরাবৃত্তি হওয়ায় বিশ্লেষকরা স্বাভাবিকভাবেই সন্দেহ করছেন যে অন্তর্বর্তী সরকার ভারতের অসন্তোষ এড়াতেই প্রকল্পটি একনেকে তুলতে সাহস করেনি। ভারত আন্তর্জাতিক নদী আইন ও রীতিনীতি অনুযায়ী একটি ন্যায্য অংশীদারিত্বের ভিত্তিতে পানি ব্যবস্থাপনার কথা বললেও বাস্তবে তা অনুসরণ করে না। এই অভিযোগ নতুন নয়। গঙ্গা পদ্মা চুক্তি থাকা সত্ত্বেও শুষ্ক মৌসুমে বাংলাদেশ ন্যূনতম প্রবাহ থেকেও বঞ্চিত হচ্ছে। ফারাক্কা ব্যারেজের মাধ্যমে ভাগীরথী হুগলি নদীতে পানি সরিয়ে নিয়ে ভারতের পশ্চিমবঙ্গ ও কলকাতা বন্দর রক্ষা করা হলেও তার বিনিময়ে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল প্রায় মরুভূমিতে পরিণত হচ্ছে। এই ক্ষতির পরিমাণ টাকার অঙ্কে হিসাব করা সম্ভব নয়, কারণ এটি কেবল কৃষি উৎপাদনের ক্ষতি নয়, বরং জনস্বাস্থ্য, পরিবেশ, জীববৈচিত্র্য এবং সামাজিক স্থিতিশীলতার উপর দীর্ঘমেয়াদী আঘাত।
পদ্মা ব্যারেজ প্রকল্পের মূল লক্ষ্য ছিল এই ক্ষয়ক্ষতি আংশিক হলেও পুষিয়ে নেওয়া। বর্ষা শেষে পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে তা নিয়ন্ত্রিতভাবে ছেড়ে দিয়ে নদী সিস্টেমগুলোকে জীবিত রাখা, সেচ নিশ্চিত করা, লবণাক্ততা ঠেকানো এবং ভূগর্ভস্থ পানিস্তর পুনর্ভরণ করা এসবই প্রকল্পের মৌলিক উদ্দেশ্য। একই সঙ্গে হাইড্রো পাওয়ার উৎপাদন, নৌ নিরাপত্তা ও মৎস্য সংরক্ষণের ব্যবস্থাও এতে অন্তর্ভুক্ত ছিল। অর্থাৎ এটি একটি সমন্বিত পানি ব্যবস্থাপনা প্রকল্প যা পরিবেশ ও অর্থনীতির মধ্যে ভারসাম্য আনার চেষ্টা করছিল। এই প্রেক্ষাপটে প্রকল্প আটকে যাওয়ার রাজনৈতিক বার্তা অত্যন্ত স্পষ্ট। বাংলাদেশ এখনও নিজের কৌশলগত স্বার্থে বড় সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত, বিশেষ করে যখন সেই সিদ্ধান্ত ভারতের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক হয়। অন্তর্বর্তী সরকার যেহেতু নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত, তারা হয়তো মনে করছে বড় কোনো বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ। কিন্তু রাষ্ট্রীয় স্বার্থ কি কেবল নির্বাচনী ক্যালেন্ডারের উপর নির্ভরশীল হবে? একটি দেশের পানি সম্পদ নিরাপত্তা কি কয়েক মাসের রাজনৈতিক ট্রানজিশনের কারণে ঝুলে থাকতে পারে? আরও গুরুত্বপূর্ণ হলো এই বিলম্বের মূল্য দিচ্ছে সাধারণ মানুষ। দক্ষিণ পশ্চিমাঞ্চলের কৃষক, জেলে ও শ্রমজীবী মানুষ প্রতিদিন লবণাক্ত পানি, খরা, ফসলহানি আর জীবিকার অনিশ্চয়তার মুখোমুখি হচ্ছে। নদী মরে গেলে শুধু পানি শুকায় না, সঙ্গে শুকিয়ে যায় মানুষের আশা, সংস্কৃতি আর অর্থনীতি। নদীভিত্তিক জনপদের যে সামাজিক কাঠামো শত শত বছর ধরে গড়ে উঠেছিল তা ভেঙে পড়ছে। তরুণরা এলাকা ছাড়ছে, শহরে অভিবাসন বাড়ছে, নতুন সামাজিক সমস্যা তৈরি হচ্ছে। এসবের দায় কে নেবে? সরকারি কর্মকর্তারা বলছেন, সময় স্বল্পতার কারণে একনেকে প্রকল্পটি উপস্থাপন করা যায়নি, ভবিষ্যতে করা হবে। কিন্তু এই সময় স্বল্পতা যুক্তি বহুবার শোনা গেছে বহু প্রকল্পের ক্ষেত্রে। বাস্তবে এটি রাজনৈতিক সদিচ্ছার অভাবকেই নির্দেশ করে। যদি সরকার সত্যি শতভাগ আন্তরিক হতো, তাহলে একটি জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ প্রকল্পকে এজেন্ডার শীর্ষে রাখাই স্বাভাবিক ছিল, বিশেষ করে যখন টেকনিক্যাল কমিটি ইতিবাচক মত দিয়েছে এবং সব প্রস্তুতি সম্পন্ন ছিল। পদ্মা ব্যারেজ ইস্যুতে আরেকটি বড় প্রশ্ন হলো বাংলাদেশের কূটনীতি কৌশল। আন্তর্জাতিক নদী আইনে ন্যায্য হিস্সার কথা বলা হলেও বাংলাদেশ সেই আইনি ও কূটনৈতিক হাতিয়ারগুলো কতটা কার্যকরভাবে ব্যবহার করছে? ভারত যদি একতরফাভাবে পানি প্রত্যাহার করে, তাহলে বাংলাদেশ কি আন্তর্জাতিক ফোরামে জোরালোভাবে বিষয়টি উত্থাপন করছে, নাকি দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট হওয়ার ভয়ে নীরব থাকছে? পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন না করা সেই নীরবতারই একটি প্রতীক হয়ে উঠতে পারে। এই প্রকল্প বাস্তবায়ন হলে ভারতের সঙ্গে সম্পর্কে যে আরও জটিল হতো তা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু রাষ্ট্রের টিকে থাকার প্রশ্নে কখনো কখনো সেই জটিলতা মোকাবেলা করাই দায়িত্ব। ইতিহাস বলে পানি সম্পদ নিয়ে আপোষের মূল্য দীর্ঘমেয়াদী আরও ভয়াবহ হবে। আজ পদ্মা ব্যারেজ না হলে আগামীকাল অন্য কোনো নদী, অন্য কোনো অঞ্চল একই পরিণতির শিকার হবে। সবশেষে বলা যায়, পদ্মা ব্যারেজ প্রকল্প আটকে যাওয়ার ঘটনা বাংলাদেশের সামনে একটি আয়না ধরে দিয়েছে। এই আয়নায় দেখা যায় রাষ্ট্রীয় স্বার্থ বনাম রাজনৈতিক সুবিধা, জাতীয় প্রয়োজন বনাম প্রতিবেশী রাষ্ট্রের চাপ, দীর্ঘমেয়াদী পরিবেশগত নিরাপত্তা বনাম স্বল্পমেয়াদী প্রশাসনিক স্বাচ্ছন্দ্য। কোনটা আমরা বেছে নেব সেটি নির্ধারণ করবে ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে। নির্বাচিত সরকার এসে যদি প্রকল্পটি আবার অগ্রাধিকার দেয়, তাহলে এই বিলম্ব হয়তো ইতিহাসের একটি দুঃখজনক কিন্তু সাময়িক অধ্যায় হয়ে থাকবে। আর যদি তা না হয়, তবে পদ্মা ব্যারেজ কেবল একটি অসম্পূর্ণ প্রকল্প নয়, বরং জাতীয় ব্যর্থতার প্রতীক হয়ে থাকবে, যার খেসারত দিতে হবে আরও বহু বহু বছর। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।